দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে অনুষ্ঠানের নামই আমরা দিয়েছি এখন বাংলাদেশ। শুরুতে যদি এভাবে বলতে চাই যে পলাতক অবস্থায় ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য জনমনে গভীর ক্রোধের জন্ম দিয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে ছাত্র জনতার ভাঙচুরে। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এদিকে ভারতে বসে শেখ হাসিনার মিথ্যা ও বানোয়াট বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে এই প্রতিবাদ লিপি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এখন পর্যন্ত যতটুকু জেনেছি যে ভারতের পক্ষ থেকে কোনো জবাব এখনো পাওয়া যায়নি। সব মিলিয়ে আসলে বাংলাদেশ কোন পথে যাচ্ছে, বাংলাদেশ নতুন যে ভূ রাজনৈতিক বাস্তবতায় দেশের সামনে আসলে কী কী চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলো আমরা কীভাবে মোকাবিলা করতে পারি সেসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন, এবং স্টুডিওতে আজকে আমি আমন্ত্রণ জানিয়েছি আকবর হোসেন মজুমদার, প্রেস মিনিস্টার, বাংলাদেশ হাই কমিশন লন্ডন। রয়েছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, এবং ফয়সাল মাহমুদ, প্রেস মিনিস্টার, বাংলাদেশ হাই কমিশন, নয়াদিল্লি। তিনজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতে যাব হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে। সেটি হচ্ছে যে এখন যে অবস্থা, গত রাতে আমরা দেখলাম যে ধানমন্ডি ৩২ নম্বর ভেঙে গুড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। শুধু ধানমন্ডি নয়, ঢাকার আরও অনেক জায়গায় এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যারা আছেন তাদের বাড়িঘর ভাঙচুর হচ্ছে। সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি এসেছে যে জনমনে শেখ হাসিনার যে বক্তব্য, সেই বক্তব্যের জেরে জনমনে ক্রোধের সঞ্চার হয়েছে, সেই ক্রোধের কারণেই এই ভাঙচুরের ঘটনা ঘটেছে। এটা হচ্ছে সরকারের বিবৃতি। বিএনপির পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাইনি। যদি এ বিষয়ে আপনি একটু বলেন যে আপনাদের প্রতিক্রিয়াটা কি, আপনারা কিভাবে দেখছেন এই ঘটনাকে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এখন টেলিভিশনের দর্শক শ্রোতাদিকে আমার সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ দুইজন আলোচককে আমার শুভেচ্ছা। জি, আসলে এটা খুব পরিষ্কার। পরশুদিন কেন হলো না, আচ্ছা, গতকাল কেন হলো? এইটা উস্কানি, টোটালি উস্কানি পতিত প্রধানমন্ত্রী। আচ্ছা, এই উস্কানির কারণে কিন্তু এটা হয়েছে। তাহলে 6 মাস পরে কেন হবে? এবং তারা এমনভাবে কথা বলা শুরু করেছিল ইদানিং দেশের মধ্যে, তাদের লোকজনও এই তো আসতেছে, চলে আসতেছে, দেখে নেবো, এরকম একটা ভাবটা হলে এরকম বডি ল্যাঙ্গুয়েজ এরকম আর কি। এবং অনেকে দেখা গেছে মানে এই বক্তব্য দিবেন উনি বা বক্তব্য দিচ্ছেন এই সমস্ত কারণে ওনাদের দলের মধ্যে অনেকেই প্রকাশ্যে আসা শুরু করেছিল। আজকে অনেকে অনেক জায়গায় কিন্তু আটকও হয়েছে জনতার দ্বারা। মনে করছে যে এখন আর তো আর অসুবিধা নেই। তো এটা একবার তারা ভাবলো না যে অন্যায়টা তারা করেছে, দেশ 15.5 বছর দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, দেশের মূলনীতিকে ধ্বংস করেছে, দেশের মানুষের মানবতাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। মানে এক কথা বলতে গেলে এমন কোনো প্রতিষ্ঠান নেই যেটা সুষ্ঠু ছিল, সবগুলিকে ধ্বংস করে দিয়েছে। তারপরে হত্যাকাণ্ড সংঘটিত, একেবারে ম্যাসাকার যাকে বলে, গণহত্যা। গণহত্যা, নারী শিশু হত্যার শিকার হয়েছেন, তারা শহীদ হয়েছেন। এত তাদের ভাববে কী করে? এত তাদের যিনি পালিয়ে গেছেন, পালিয়ে যাওয়ার পরে কেন তার এই আবার জনগণের সামনে এসে তাকে বক্তব্য দিতে হবে, মানে ভারতের থেকে দিতে হবে? এই বক্তব্য না দিত তাহলে কিন্তু আজকের এই ঘটনা কিন্তু ঘটতো না। এই যে ঘটনা ঘটতেছে, এটা তো আমরা তো আসলে 5 তারিখে যা হয়ে গিয়েছিল 5-6 তারিখ, 5 তারিখে 6 তারিখেও তখন অত বেশি ইয়ে নেয়। আমরা তো সবচেয়ে বেশি ধরেছি। বিএনপি ধরেন শত শত মানুষকে হত্যা করেছে, গুম করেছে, আহত করেছে। আমরা লক্ষ লক্ষ মানুষ আমরা জেলে গিয়েছি, লক্ষ লক্ষ লোকের নামে মামলা হয়েছে। আওয়ামী লীগ নিজেরাই বলতো যেদিন সরকার পরিবর্তন হবে, আওয়ামী লীগ যেদিন ক্ষমতা হস্তান্তর করে 5 লক্ষ লোক মারা যাবে, তার বেশি মানে রাস্তায় লাশ পড়ে থাকবে, রক্তের গঙ্গা বয়ে যাবে। কই আমাদের নেতা তারেক রহমানের এক নির্দেশেই আমরা কোনো দিন মানে এগুলো আইন হাতে তুলে নিতে যাইনি। তাহলে এই যে একটা ঘটনা ঘটলো, তারাই বলেছে 5 লক্ষ লোক মারা যাবে, সেদিন কিছু হলো না, আজকে কেন এগুলো হচ্ছে? এই দায় কিন্তু আওয়ামী লীগকে নিতে হবে এবং পতিত স্বৈরাচার প্রধানমন্ত্রীকে কিন্তু দায় নিতে হবে। আসবে আপনার কাছে। আমি যেতে চাই একটু ফয়সাল মাহমুদ আপনার কাছে। সেটি হচ্ছে যে আমি শুরুতেই বললাম যে ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ভারতের বাংলাদেশে ডেকে এনে প্রতিবাদ লিপি জানানো হয়েছে। যতটুকু জেনেছি যে এখন পর্যন্ত আমরা ওরকম কোনো উত্তর পাইনি, বাংলাদেশ এখনও পাইনি। আপনি যেহেতু ভারতে প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন, সেক্ষেত্রে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? আর এই প্রতিবাদ লিপির ফলে আমরা অনেক আগেই দেখেছি এরকম যখন আমরা কোনো কিছু করা হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, কিন্তু ভারতের পক্ষ থেকে চুপ থাকা হয়, এই বিশেষ করে শেখ হাসিনা ইস্যুতে।
এই জায়গাটা একটু পরিষ্কার করবেন এবং কোনো উত্তর এসেছে কিনা, আপনারা জেনেছেন কিনা? না, কোনো অফিসিয়াল চ্যানেলে কোনো উত্তর আসেনি, এবং এটা স্বাভাবিকভাবেই, কারণ আপনি নিজেই বললেন যে শেখ হাসিনা ইস্যুতে কিন্তু ভারত এভাবে কোনো কথা বলছে না। কারণ ব্যাপারটা কি যে শেখ হাসিনা তার পতনের পর কিন্তু ভারতে যে আশ্রয় নিয়েছে সেটাকেও কিন্তু এক ধরনের অফিসিয়াল অ্যাকনলেজ করা যেটা বলে, সেটাও কিন্তু ওইভাবে ভারত কোনো সময় তাদের এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে করেনি। সো এখানে ব্যাপারটা কি হচ্ছে আপনি দেখেন, কালকে 6 মাস পূর্তি উপলক্ষে 6 মাস কিন্তু একটা, আপনাকে কি বলবো, একটা সিগনিফিক্যান্ট টাইম লাইন, তাই না? কালকে কিন্তু 6 মাস পূর্তি উপলক্ষে এক ধরনের পলিটিক্যাল কোনো স্টেটমেন্ট আওয়ামী লীগ দিবে, সেটার এগেনস্টে কাউন্টার আসবে, সেটার কিন্তু একটা পূর্ব প্রস্তুতি আমরা গত কয়েকদিন ধরেই লক্ষ্য করেছিলাম। ইভেন আপনি যদি খেয়াল করেন আদালত প্রাঙ্গণেও কিন্তু আমাদের ওই যে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী যে পলক সাহেব, উনিও কিন্তু এক ধরনের একটা ইঙ্গিত দিয়েছিল। সো এটা ব্যাপারটা কি যে আওয়ামী লীগ তাদের যে নেত্রী, তিনি কিন্তু তিনি কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে গিয়েছেন। পালিয়ে যাওয়া কিন্তু একটা রাজনৈতিক নেতার জন্য খুবই ভয়ঙ্কর বাজে স্টেটমেন্ট। আপনি খেয়াল করেন বাংলাদেশে এর আগেও গণ অভ্যুত্থানে কিন্তু পতনে আমরা এরশাদের পতন দেখেছি, তাই না? জি, জি। কিন্তু এরশাদ কিন্তু দেশে ছিল, তার রাজনৈতিক কামব্যাক বা তার রাজনৈতিক কামব্যাক করার একটা মুখ ছিল। সেখানে আপনি পালিয়ে গেলেন, আপনি সেখানে পালিয়ে গিয়ে আপনার কোনো রিমোর্স নাই, আপনার কোনো অনুশোচনা নাই, আপনি সেখানে কমপ্লিটলি আমি কি ভুল করেছি এই টাইপ কথা। তো এই টাইপ কথাবার্তা বললে এখানে বাংলাদেশে তো এখানে ব্যাপারটা কি, এটাতে ইন্টারিম গভর্নমেন্টেরও পুরোপুরি, হ্যাঁ অনেকে দোষ দিচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট কেন জিনিসটাকে ঠেকালো না, বা জিনিসটা একটা ভ্যান্ডালিজম বা একটা মব, না এরকম না, এটা মানুষ, এটা গণমানুষ চলে গিয়েছে কালকে। সুতরাং সেই ক্ষেত্রে তো করার কিছু নেই। এখন ইন্ডিয়া, ব্যাপারটা কি, ইন্ডিয়া তাদের দেশে একজন আশ্রয় নিয়ে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছে, সেটাকে তারা তো ওইভাবে কোনো কিছু, তাদের লিমিটেশন আছে। আনঅফিশিয়াল চ্যানেলে তারা যেটা বলছে যে এটা তো ওনারা কোনো ফ্যাসিলিটেট করছে না, উনি ফেসবুক ইউজ করছে, ফেসবুক প্ল্যাটফর্মটা ইউজ করে করছে। সো বাংলাদেশ গভর্নমেন্ট চাইলে মেটার কাছে বলতে পারে যে, কারণ ওনার শেখ হাসিনার এগেনস্টে তো এখন ক্রিমিনাল চার্জও আছে, তাই না? সো এখন এটা তাদের এক ধরনের আনঅফিশিয়াল কথা যে তারা আমরা চাইলে মেটাকে বলতে পারতাম জিনিসটা যেন স্টপ করে। কিন্তু এখন ব্যাপারটা কি যে আমি এই জায়গায় একটা জিনিস সুস্পষ্ট করি, ইন্ডিয়ান এক্সিকিউটিভ ব্রাঞ্চ তাদের স্ট্যান্সটা হচ্ছে তারা জিনিসটাকে ফ্যাসিলিটেটও করছে না, আবার সেটাকে নাও করছে না। সো তাদের এগেনস্টে ডিরেক্টলি খুব বেশি বলার কি আছে, মানে কি চুপ থাকার নীতি, মানে চুপ থাকবে অলমোস্ট। এই কারণে আমরা আমাদের এক্স্যাক্টলি এখান থেকে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যা করে তা কিন্তু করছে। এখানে হাই কমিশনারকে তলব করা কিন্তু একটা এক ধরনের স্টেটমেন্ট গভর্নমেন্টের পক্ষ থেকে যে আমরা এই জিনিসটা সহ্য করছি না। সো এখন তারা কি, এটা এই যে বলে না বল ইজ ইন দেয়ার কোর্ট, তারা কি করবে এখন সেটা তাদের উপরে। কিন্তু এখানে ওই যে ঘটনাটা ঘটলো, যে এখানে শেখ হাসিনা কথা বললো, এখানে 32 নম্বরের বাড়ি ঘুরিয়ে দেওয়া হলো, সেখানকার গণমানসিক কিন্তু স্টেটমেন্ট দিচ্ছে। সেই ক্ষেত্রে এই গণমানুষের সেই যে প্রতিফলন যেটা, সেটা কিন্তু এক ধরনের বড় স্টেটমেন্ট বাংলাদেশের পক্ষ থেকে ইন্ডিয়ার প্রতি, এটা আমার মনে হয়। আসবো আপনার কাছে, আমি যেতে চাই আকবর হোসেন আপনার কাছে। সেটি হচ্ছে যে এই যে ফয়সাল মাহমুদ বললেন যে পালিয়ে যাওয়া, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরে স্টেটমেন্ট দেওয়া, পালিয়ে যাওয়ার পরে তার এই স্টেটমেন্টের ফলে যেটা হলো, আসলে এখন মানে বাংলাদেশ আসলে কোন পথে যাচ্ছে? কালকে যেটা হলো আজকেও হচ্ছে, এখন আমরা খবর পেয়েছি কোথাও কোথাও ভাঙচুরের ঘটনা ঘটছে। তাহলে এতদিন পরে 6 মাস পরে এসে এই স্টেটমেন্ট কি আসলে হুট করে দিলেন, নাকি একদম পরিকল্পিতভাবে একটা স্টেটমেন্ট দিবেন এবং এরপরে দেশে এইগুলো হতে পারে, এই ধরনের আশঙ্কা কথা বলা হচ্ছে, এবং তার স্টেটমেন্টের ফলেই কিন্তু ঘটনাগুলো ঘটলো। এই সব বিষয়কে আপনি কিভাবে দেখছেন? এটা যে পরিকল্পিতভাবে হয়নি সে সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাবে না। কারণ হচ্ছে যে হাবিবুর রহমান হাবিব সাহেব যেটা বলছিলেন, আমরা গত কয়েক মাস ধরে দেখছিলাম যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা দেশের ভেতরে বসে বা দেশের বাইরে থেকে নানা ধরনের আস্ফালন এবং হুমকি দিচ্ছে। ফেসবুকে নানাভাবে তারা বলছে তারা প্রতিশোধ নেবে, ফিরে আসলে তারা দেখে নেবে। এমনকি আমি আমার ফেসবুকে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপ, বিভিন্ন নেতাকর্মীরা অত্যন্ত বাজে কমেন্ট আমাকে করছে, এবং সেখানে আমাকেও বলা হচ্ছে দেখে নেবে। আচ্ছা, এটা প্রকাশ্য, এটা আছে। আচ্ছা, এখন আমি দেখলাম যে গতকালকেও সারাদিন এবং তার আগের দিন রাত থেকে এক ধরনের একটা তাদের নেতাকর্মীদের মধ্যে প্রচণ্ড রকমের একটা আস্ফালন ছিল। এবং ভারতে বসে শেখ হাসিনা এই স্টেটমেন্টটা দেওয়ার পরে এটা খুব স্বাভাবিক একটা প্রতিক্রিয়া হিসেবে একটা ক্ষোভের বিস্ফোরণ বাংলাদেশে ঘটেছে। কারণ আপনি দেখবেন যে শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের একমাত্র সরকার প্রধান বা রাজনীতিবিদ যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। বাংলাদেশের ইতিহাসে কিন্তু আর কখনো এরকম ঘটেনি। জেনারেল এরশাদ, যাকে স্বৈরাচার বলা হতো এক সময়, তিনিও কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাননি, শেখ হাসিনা গেছেন। এবং আওয়ামী লীগের যে আচরণ এবং তারা রাজনীতিকে যেভাবে দেখছে, আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ এমনভাবে অপারেট করছে, তারা বাংলাদেশপন্থী কোনো রাজনৈতিক দল কিংবা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল হিসেবে না, তারা মনে হচ্ছে বিদেশের একটা রাজনৈতিক দল, পার্শ্ববর্তী দেশের কোনো রাজনৈতিক দল, দলের বাংলাদেশ শাখা হিসেবে তারা অপারেট করছে।
এবং তাদের নেতারা এখনও বলছে, কিছু জায়গায় টাইমস অফ ইন্ডিয়াতে আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, তিনি বলছেন যে আন্তর্জাতিক জনমত গঠনের জন্য বা ইন্টারন্যাশনালি অপারেট করার জন্য তারা ভারতের দিকে তাকিয়ে আছেন। এখনও তারা এই কথাগুলো বলছেন। তাহলে আপনি এই একটা দল যারা নিজের দেশের জনগণের উপর ভরসা করছে না, কিংবা তারা পালিয়ে গিয়ে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করা, এটা তাদের জন্য অসম্ভব কোনো বিষয় না। বিষয়টাকে আমি ওভাবেই দেখছি। যেতে চাই হাবিব রহমান হাবিব, আপনি একটু বলেন যে মানে এই যে অবস্থা তৈরি হলো দেশে, এক ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা হলেও অবনতি ঘটেছে। জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বারবার করে বলছিল দেশে একটা বড় ঐক্য দরকার, জাতীয় একটা ঐক্য দরকার। সেই জায়গাটায় ঐক্য না হওয়ার পেছনে তারা বিএনপির দিকে আঙ্গুল তুলেছে, আসলে বিএনপির কারণে ঐক্য হচ্ছে না। এখন এই রকম একটা অবস্থার মধ্যে আসলে জাতীয় ঐক্য ছাড়া তো বিকল্প নেই। দেশের ভেতরে এবং দেশের বাইরে থেকে ষড়যন্ত্র, দেশের ভেতরে ষড়যন্ত্র, নানামুখী কথাবার্তা হচ্ছে। সেই জায়গাটায় জাতীয় ঐক্যের যে চিড় ধরেছিল, সেই চিড় ঠিক মেরামত করার জন্য বিএনপির ভূমিকা নিশ্চয়ই আমরা বেশি আশা করি। সেই জায়গাটায় আপনার বক্তব্যটা কি? এখানে একটা জিনিস পরিষ্কার আমি বলতে চাই, বিএনপি তো সবসময় ঐক্য ধরে রাখার জন্য চেষ্টা করছে। আচ্ছা, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলছেন এই সরকারকে যে কোনো মূল্যে সফল করতে হবে। এই সরকার ব্যর্থ হলে আগামীতে রাজনীতি ব্যর্থ হয়ে যাবে। এই গণঅভ্যুত্থানের যে সুফল এটা আমাদের ঘরে আসবে না। তো সেখানে বিএনপির দিকে আঙ্গুল তোলাটা বড় অন্যায়। এখন ধরেন কথার দ্বারা বলছে বিএনপির দিকে আঙ্গুল তুললেন আপনি, তারপরে আপনি মানে এখন আমরা তো ওনারা বলছেন যে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে আপনার সংবিধান ইস্যু, আপনার বঙ্গভবন ইস্যু, কোন ইস্যুতেই ওইভাবে করে এটা একটা ব্যাপার আছে তো। ব্যাপারটা কি? ব্যাখ্যাটা এই, আমরা আন্দোলন করলাম সমস্ত রাজনৈতিক দল মিলে, জি, সরকার গঠন করলাম কাদের দিয়ে? ছাত্রদের দিয়ে। আর ছাত্রদের প্রস্তাবিত ডক্টর ইউনূসকে যখন ছাত্ররা প্রস্তাব দিলে আমরা সমর্থন দিয়েছি। আচ্ছা, আমরা সরকার গঠনের দিকে আমাদের নজর নেই তো, আমাদের দরকার হলো সামনের দিকে এগিয়ে যাক, এদের নেতৃত্বে দেশে একটা সংস্কার, কিছুটা বিচারের আওতায় নিয়ে এসে দেশের নির্বাচন হোক, এটা আমাদের চাওয়া। এর বাইরে আমাদের কোনো চাওয়া না। এখন আপনার সংবিধানের আওতায় কিন্তু আপনি শপথ নিয়েছেন। এখন বর্তমানে যে সরকার, বর্তমানে যে রাষ্ট্রপতি আছেন, তার কাছে তো শপথ নিয়েছেন। তো রাষ্ট্রপতি যদি অবৈধ, আপনার তত্ত্বাবধায়ক সরকার প্রধান অবৈধ এবং মন্ত্রিপরিষদ অবৈধ তো নাকি? এখন আপনার সাংবিধানিক সংকট যদি সৃষ্টি করতে চান, তাহলে রাষ্ট্রপতি চলে যাবে, আসবে কে? আর স্পিকার আসবে না, সংসদ নেই স্পিকার। জি, তখন স্পিকার ধরেন আসলে রাষ্ট্রপতি, তখন স্পিকার ধরো আওয়ামী লীগের, এবং উনি হত্যা মামলার আসামি এবং বিভিন্ন আরও ধরনের নৈতিক স্খলনের দায়ে উনি অভিযুক্ত, তাহলে সেখানে আমরা মানব না সেটা। তখন রাষ্ট্রপতি কে আসবেন? বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রধান উনি আসবেন? উনি যদি আসেন তাহলে তত্ত্বাবধায়ক সরকার প্রধান কী হবেন? রাজনৈতিক সংকট সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়ে গিয়েছে, যে কারণে আমরা একটা দায়িত্বশীল দল, আমরা এই দেশে সেবা কয়েকবার আমরা করেছি। অর্থাৎ আমাদের চিন্তাভাবনার ভিতরে সবার চিন্তাভাবনা যে এক হয়ে যাবে তা তো না। আমাদের কথা হলো দেশটাকে সামনে দিকে এগিয়ে নিতে হবে। এখন এখানে নানান ধরনের, এখন ধরেন আজকে বিএনপির বিরুদ্ধে অভিযোগটা নিয়ে আসে, এখন যেগুলি চলতেছে আরও ব্যাপক যদি হয়, আপনি কতক্ষণ আপনার এই ঠেকা রাখবেন? কতক্ষণ? দেশটি অরাজকের দিকে চলে গেলে আপনি ন্যাশনালি ইন্টারন্যাশনালি কতক্ষণ সরকার কতক্ষণ রেখে চেক দেবে? এখন ধরেন বাড়িতে প্রত্যেকটা বাড়িতে এখন ধরেন কতগুলি আছে সিম্বলিক, যেমন 32 নম্বর, যেটা 32 নম্বরটা এই দেশের স্বাধীনতার ইতিহাস অনেক কিছু এখানে চলছে, কিন্তু তাদের দুঃশাসনটা এত বেশি করেছে এবং 32 নম্বরকে সামনে রেখেই, আচ্ছা, যে কারণে আক্রোশটা সৃষ্টি হয়েছে, যে কারণে আমরা ছাত্ররা যে কাজটা করেছে এইটাতে আমার বিরুদ্ধে কথা বলতেছেন। এই কারণে এটা আওয়ামী লীগ যদি না উস্কাত আর 32 নম্বর ব্যবহার করে যদি এইগুলো করতো, তাহলে পরে এখানে আক্রোশটা আসতো না। আজকে ধরেন যে রাষ্ট্রপতির কথা বলেন বা হানিফের কথা বলেন বা হেলালের বাড়ির কথা বলেন, এই জায়গাগুলি থেকে এই দেশে মানুষের অত্যাচার, নির্যাতন, শোষণ, নিপীড়ন সব করা হয়েছে, তো যে আক্ষরগুলো ওই জায়গায় চলে গিয়েছে। এখন বিএনপি তো আজকে 15.5 বছর বা 17.5 বছর বিরোধী দল ছিল, রাজপথে ছিল, তো বিএনপির হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, তারা ঘর ছাড়া ছিল, বাড়ি ছাড়া ছিল। এখন বিএনপির দিকে যদি আপনি আঙ্গুল তোলেন, তাহলে আপনার সব জনগণকে যদি আপনি এক কাতারে ফেলে দেন, আচ্ছা, তাহলে আপনার সামনের দিকে আগামী কি করে? যে আসবো আপনার কাছে। আমি একটু ফয়সাল মাহমুদ একটা বিরতি নেব, তার আগে একটা প্রশ্ন রেখে যাই। সেটি হচ্ছে যে বিগত সরকারের অধীনে বাংলাদেশের পররাষ্ট্র নীতি ছিল মূলত নিজ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার একটি
হাতিয়ার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বাংলাদেশ ও মিয়ানমার বিষয়ক সিনিয়র পরামর্শক টমাস কেইন তিনি এই মন্তব্য করেছিলেন একটি কলামে। বিগত সরকারের অধীনে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি ছিল সেটা তাদের সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার একটা হাতিয়ার ছিল। টমাস কেইন তিনি এই কথা বলেছেন। এই বিষয়ে আপনার একটু মন্তব্য জানতে চাচ্ছি। দেখেন পররাষ্ট্রনীতি আসলে কিভাবে হাতিয়ার হয়? জি, পররাষ্ট্রনীতিটার সাথে এই শব্দটা কিন্তু প্রিটি সেলফ এক্সপ্লেনেটরি, কারণ পররাষ্ট্রনীতি মানে হচ্ছে আপনি অপর রাষ্ট্রের সাথে কিভাবে আপনি কোন ধরনের নীতিতে যুক্ত হবেন। রাইট। এখানে আপনার প্রথম বেসিক একদম ফান্ডামেন্টাল প্রিন্সিপালটা হচ্ছে আপনি আপনার নিজের যে রাষ্ট্রটা সেই রাষ্ট্রের স্বার্থ প্রথমে দেখবেন। আচ্ছা। আওয়ামী লীগ যেটা প্রবলেম ছিল, আওয়ামী লীগ আমলে স্পেসিফিক্যালি 2014 পর থেকে এই রাষ্ট্র শব্দটা এবং সরকার শব্দটা দুটা তারা গুলিয়ে ফেলেছিল। তারা কিন্তু একটা পর্যায়ে মনে করতো তাদের যে সরকার এবং স্পেসিফিক্যালি তাদের যে পার্টি আওয়ামী লীগ সেটার সমালোচনা করা বা সেটার সম্পর্কে কিছু বলাটা অনেকটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। তো তাদের কিন্তু রাষ্ট্র আর সরকারের কনসেপ্ট কিন্তু তাদের কাছে ক্লিয়ার ছিল না। তো যাদের কাছে রাষ্ট্র এবং সরকারের কনসেপ্ট ক্লিয়ার না, তাদের কাছ থেকে তো আপনি পররাষ্ট্রনীতি আশা করতে পারেন না। খুবই সিম্পল। তাদের কাছে কিন্তু তখন জিনিসটা কিন্তু ছিল নিজের রাষ্ট্রের স্বার্থ দেখা না, প্রথম কথা নিজের সরকারের স্বার্থ দেখা না, আচ্ছা। দলের স্বার্থ দেখা, যেন দলটা ক্ষমতায় টিকে থাকে। তো তাদের কাছে দলটা ক্ষমতায় টিকে থাকার জন্য সবচেয়ে বড় এলিমেন্টস কি ছিল? এটা খুবই প্রকাশ্য। তারা কিন্তু একটা পার্টিকুলার রাষ্ট্রের দিকে তাকিয়েছিল বা পার্টিকুলার সেখানে তারা কিন্তু একটা রাষ্ট্রের দিকে তাকিয়েছিল, কোনো সরকার না। সেখানে তাদের ফেভারটা তারা চাইতো, যাতে তাদের এখানে তারা যদি একটা উল্টাপাল্টা নির্বাচন করে থাকে, তাদের সবার আগে যেন বৈধতা ওই সরকার ওই রাষ্ট্রটাই দেয়। আচ্ছা। সেই কারণে বাংলাদেশের ওই পররাষ্ট্রনীতি শেখ হাসিনার আমলে এইটা একটা কমপ্লিটলি কনভলিউটেড পররাষ্ট্রনীতি ছিল। সেখানে কমপ্লিটলি যে বললাম না, সেখানে দেশের স্বার্থটা এখানে কোনো সময় মুখ্য ছিল না। তারা তাদের কমপ্লিটলি ক্ষমতায় টিকে থাকার জন্য যা করতো সেটার জন্যই তারা সেই অনুযায়ী পলিসি তারা নিত। সেটা যদি দেশের স্বার্থকে বিকিয়ে দিয়েও হতো সেটাও তারা নিত। সেই কারণে বাংলাদেশে এটা প্রমাণ তো আমরা দেখলাম যে আমাদের এই আপনি যদি দেখেন যে গত 10-15 বছরে স্পেশালি এই জানুয়ারি যেটা নির্বাচনটা যেটা হলো জানুয়ারিতে 2024 জানুয়ারির যে নির্বাচন, এরপরে বাংলাদেশে সবচাইতে প্রিভ্যালেন্স সেন্টিমেন্ট কি ছিল বেশ লম্বা পিরিয়ডের জন্য, যেটাকে আমরা যদি বলি অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট, তাই না? তার কারণটা হচ্ছে তারা কিন্তু বাংলাদেশে ওই যে এবারের নির্বাচনটা যেভাবে করে ফেলতে পারবে সেটা বোঝা যায়নি। এই কারণে আপনি দেখেন যে বাংলাদেশের ওই যে পররাষ্ট্রনীতির যেহেতু ছিল না কোনো পররাষ্ট্রনীতি, সেহেতু এটা কমপ্লিটলি আমি বলবো যে তাদের এটা শুধু অভাব না, তাদের একটা কনভলিউটেড পররাষ্ট্রনীতি ছিল। আচ্ছা, আসবো আপনার কাছে। আমি আকবর হোসেন আপনাকে জানতে চাই যে মানে বাংলাদেশের যে নতুন যে ভূ রাজনৈতিক ব্যবস্থাপনা বা ভূ রাজনৈতিক যে চিত্রটা, সেই জায়গায় বাংলাদেশকে কি কেউ মানে গুটি হিসেবে ব্যবহার করছে কিনা? আমরা বলি দাবার ঘুটি বা গুটি বলি, যেটাই বলি না, সেই জায়গাটা কি বাংলাদেশকে নিয়ে কেউ খেলছে কিনা, বাংলাদেশকে নিয়ে কেউ ব্যবহার করছে কিনা, ওই জায়গাটা কোনো আশঙ্কা আছে কিনা? দেখুন, পৃথিবীর সব দেশই, সেটা প্রতিবেশী বলেন বা আঞ্চলিক শক্তি বলেন, তারা প্রত্যেকটা দেশকে অপর দেশকে চাইবে ম্যানিপুলেট করে তাদের মতো করে জিনিসটাকে করার জন্য। সেটা হতে পারে। এবং এই বাংলাদেশের এই ভূ রাজনৈতিক বাস্তবতা, এটা আমরা গত 40 বছর ধরেই একই কথা শুনছি। এখন যা শুনছি, আচ্ছা, 40 বছর আগে একই কথা শুনতাম যে বাংলাদেশকে নিয়ে ভারত চীনের টানাটানি হবে, হ্যাঁ এখানে আমেরিকার ইন্টারেস্ট আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আলটিমেটলি যেটা হয়, আপনি যখন কোনো একটা পলিটিক্যাল প্রসেস আপনার দেশের মধ্যে থাকবে এবং সেই পলিটিক্যাল প্রসেসটা একটা দেশের মানুষ নির্ধারণ করবে, সেখানে বাইরের দেশের কোনো ভূমিকা রাখার সুযোগ খুব বেশি নাই। হ্যাঁ, গত 16 বছরে আওয়ামী লীগের সময় ভারত তাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা দিয়েছিল, আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রেখেছিল, সেটা ঠিক। এবং আমরা দেখেছি যে নির্বাচনের আগে আমেরিকা নানা ধরনের পদক্ষেপের কথা বলেছিল। কেউ কেউ বলছেন যে আরও স্যাংশনস আসবে কিনা, আচ্ছা, আরও পদক্ষেপ আসবে কিনা, এগুলো নিয়ে। শেষ পর্যন্ত নির্বাচনটা হলো, আমরা তেমন কিছু দেখলাম না। কিন্তু নির্বাচনের 6-7 মাস পরে কি হলো? এই যে গণ অভ্যুত্থান হলো, এটা কিন্তু এদেশের মানুষ করেছে। এদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই স্বৈরতন্ত্রের কবলে থাকবে না। সুতরাং বাইরের কোনো শক্তি এসে এটা করে দিয়ে যেতে পারে না, এবং বাইরের কোনো শক্তি সেটা করে দিতে পারবেও না। যদি বাইরের কোনো শক্তি দীর্ঘমেয়াদে কোনো দেশে কোনো কিছু করে দিয়ে যেতে পারত, তাহলে আমেরিকা আফগানিস্তান থেকে পুল আউট করতো না, আমেরিকা ইরাক থেকে পুল আউট করতো না, তারা রেখেই দিত, থেকেই যেত। কিন্তু তারাও বুঝতে পারছে যে এটা সম্ভব নয়। বাইরের শক্তি মানে তো দেশের যে খুব বেশি ভালো হয় এরকম উদাহরণ তো আমরা দেখিও নাই। না, সেটা দেখিনি। আমি যেটা বলছি যে প্রত্যেকটা দেশ, আপনি দেখবেন যে বড় দেশগুলো যেখানে তারা অর্থনৈতিক এবং সামরিক ইনফ্লুয়েন্স যাদের আছে, তারা দেখতে চাইতে একটা দেশের জনগণ, সেই দেশের জনগণ কি চায়। সিরিয়াতে এই পরিণতি কেন হয়েছে? কারণ সিরিয়ার একটা বড় অংশ বাশার আল আসাদের বিপক্ষে চলে গিয়েছিল। আপনার সিরিয়ার বড় অংশ যদি বাশার আল আসাদের পক্ষে থাকতো, তাহলে তো পশ্চিমা শক্তি বাশার আল আসাদকে নিয়ে কিছুই করতে পারতো না, এটা সম্ভব ছিল না।
একই অবস্থা আরব স্প্রিংয়ের সময় সেখানে অন্যান্য দেশগুলোতে যে ঘটনা ঘটেছে সেখানে একই অবস্থা। আচ্ছা, সুতরাং আমি মনে করি যে অন্য কোন দেশ বাংলাদেশকে কি দৃষ্টিভঙ্গিতে দেখবে সেটা তাদের বিষয়, তারা দেখতে পারে। বাট আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট, আমাদের বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাটা কি? বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাটা হচ্ছে একটা গণতান্ত্রিক, স্থিতিশীল এবং লিবারেল বাংলাদেশ। আমি কিন্তু তিনটা বিষয় বলছি: গণতন্ত্র, স্থিতিশীলতা এবং উদারপন্থী একটা বাংলাদেশ। এই তিনটা ক্রাইটেরিয়া যদি আমরা মিট করে এই দেশের অধিকাংশ মানুষ চায় এবং সেটা যদি আমরা এস্টাবলিশ করতে পারি, তাহলে পৃথিবীর কোনো শক্তি বা কোনো দেশ তারা যেভাবেই বাংলাদেশকে ম্যানিপুলেট করতে চাক না কেন, সেটা তারা করতে চাইবেও না, করতে পারবেও না। ধন্যবাদ। আসবো আপনার কাছে হাবিবুর রহমান। হাবিব, আপনি একটু বলবেন যে আকবর হোসেন বলে জনগণ কি চায়, আসলে জনগণ কি চায় সেইটা তো রাজনৈতিক নেতা হিসেবে বা রাজনৈতিক দল হিসেবে জনগণের চাওয়াটা আপনাদের কাছ থেকে আমরা বেশি শুনতে পাই বা বেশি শোনার আমরা অধিকারও রাখি, যে রাজনৈতিক নেতা হিসেবে আপনি সেই চাওয়াটা আমাদেরকে বলবেন, কারণ আপনারা জনগণের সাথে কাজ করেন। এই মুহূর্তে আসলে জনগণ কি চাচ্ছে, আর আপনারা এই মুহূর্তে চাচ্ছেন দ্রুত একটি জাতীয় নির্বাচন, এই বছরের মাঝামাঝি আপনারা চেয়েছেন। এখন যে দেশের যে অবস্থা, সেই অবস্থা আপনাদের চাওয়া, নির্বাচন, সংস্কার সব কিছু মিলিয়ে আসলে কোন পথে বাংলাদেশ? জনগণের একটাই চাওয়া, সেটা হলো তারা ভালোভাবে বাঁচতে চায়, খেয়ে পরে বাঁচতে চায়। সেই জন্য কি দরকার? সেই জন্য জনগণ গণমুখী কাজ করতে হবে। গণমুখী কাজ করতে গেলে সেখানে জনগণের প্রথম সমস্যা কোনগুলি, প্রধান সমস্যা সেগুলো আগে দেখতে হবে। যেমন ইতিমধ্যে দু একটা ঘটনাই বলি। বর্তমান সরকার, এই সরকার তো আমাদের সরকার। আচ্ছা, এই সরকার যখন প্রথমবারে একবার আপনার দাম কমালো, পেট্রোল এবং অক্টেনের দাম কমালো 6 টাকা করে, 5.5 টাকা 6 টাকা। ডিজেল কেরোসিনের দাম কমালো 1 টাকা করে। এটা গণমুখী হলো না, জনগণের সরকার এটা হলো না। তাকে এখানে ফার্স্ট প্রায়োরিটি হলো আমার ডিজেল, যেটা দিয়ে আমার উৎপাদন হয় শাকসবজি থেকে শুরু করে এবং পরিবহন, মানে সব ক্ষেত্রে বড় একটা জনগোষ্ঠীর ডিজেলটা ব্যবহার করে, হ্যাঁ, বিশেষ করে আবার কৃষক। সেটা না, পরিবহন থেকে শুরু করে বাজার সব কিছু সরকার সেদিন নজর না দিয়ে সরকার চলে গেল অক্টেন আর পেট্রোলের দাম কমাতে। অক্টেন পেট্রোলের দাম বাড়লে যে ডেলি হয়তো 20-30 কিলোমিটার যা গাড়িটা চলে, সে তখন 15 কিলোমিটার চলার চেষ্টা করবে। অযথা গাড়ি নিয়ে ঘুরতে না বেরোয় তার প্রয়োজনে ছাড়া সে বের হবে না। এতে জনগণের রাষ্ট্রে কোনো ক্ষতি হবে না, এখানে কোনো কিছুর প্রতি মানে বিরূপ প্রতিক্রিয়া হবে না। কিন্তু ডিজেলটা হলো আপনার মুখ্য জিনিস। বিগত সরকার, এই সরকারটা পতন হলো কেন? একবারে আপনি দেখছেন প্রায় ডবল দাম বাড়াই দিল। আমি তো সেই সময় বারবার আমি এক ব্যারেলে কত গ্যালন হয়, তার কত ইন্টারন্যাশনাল প্রাইস, কত ডলারের সাথে কত টাকা হয়, সরকার সেখানে ব্যবসা করতে গিয়েছিল। সরকার অক্টেন আর সরকারের প্রধান গতবার বলেছিল অক্টেন এবং পেট্রোল আমাদের বাই প্রোডাক্ট, আমার ডিজেল আমাদের আনতে হয়, ডিজেল থেকে আমাদের অন্য অন্য জিনিসগুলি আসে। তো সেখানে তো সরকার গণমুখী হলে তো ব্যবসা করতো না এটা নিয়ে। এখন আপনি দেখেন যে এখন বর্তমান যে সিচুয়েশনটা আসছে, জি, বিগত সরকার এই পতনটা এইভাবে হতো না যদি গণতন্ত্রটা অব্যাহত থাকতো। গণতন্ত্র অব্যাহত থাকলে পরে সরকার স্বৈরাচার হতে পারতো না। সে যদি ভাবতো যে 5 বছর পর পর একটা নির্বাচনের মাধ্যমে আমাকে ক্ষমতা যেতে হবে, আমি যদি জনগণের কাজ না করি তাহলে জনগণ আমাকে ভোট দিবে না, আচ্ছা, তাহলে কিন্তু জনগণের পক্ষে কাজ করতো। কিছুই মানেন তারা, ইচ্ছা করলো তেলের দাম বাড়াতে, ইচ্ছা করলো আবার গ্যাসের দাম বাড়িয়ে দেবে। গ্যাস তো আমার দেশেই যে গেছিল, কতবার বৃদ্ধি করেছে। এই জন্যই কি রাজনৈতিক সরকার দরকার আপনি বলছেন? অবশ্যই রাজনীতি, ওরাও তো রাজনৈতিক সরকার ছিল, জি, ওই রাজনৈতিক সরকার লেভেল ছিল, কিন্তু জনগণ তারা নির্বাচিত যেহেতু তারা না, জনগণ তারা তোয়াক্কা করে না। এই জন্য আপনার সমস্ত কিছু এখন ধরেন জনগণ সরকার কেন দরকার, নির্বাচন কেন দরকার? আপনি যতদিন পর্যন্ত নির্বাচন না হবে ততদিন পর্যন্ত আমরা যত বড়ই আমরা পৃথিবীর কাছে সম্বন্ধিত হই না কেন, আচ্ছা, ইনভেস্টমেন্ট আসবে না, কেউ ইনভেস্টমেন্ট আসবে না। ইনভেস্টমেন্ট না আসলে আমাদের সামনে থেকে এগিয়ে যাবে কি? আচ্ছা, আসবে আপনার কাছে ফয়সাল দীর্ঘদিন মাহমুদ। ধরে জি, মানে অনির্বাচিত সরকার তো ক্ষমতা থাকতে পারে। ধন্যবাদ। ফয়সাল মাহমুদ, আপনি একটু বলবেন ইনভেস্টমেন্ট আসবে না সেই প্রসঙ্গে একটু বলবেন, সেই সাথে একটু বলুন প্রতিবেশী আপনাকে, যেহেতু আপনি ভারতে কাজ করবেন, ওখানে কাজ করছেন, ভারতের বাংলাদেশের প্রেস মিনিস্টার, সেই জন্য আপনাকে ভারত নিয়ে প্রশ্ন করছি যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ? ভারতের সাথে আমাদের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নানা সম্পর্ক রয়েছে, অনেকাংশে রাজনৈতিক সম্পর্ক রয়েছে, আবার চীনের সাথে আমাদের মূলত অর্থনৈতিক সম্পর্ক বেশি, আমাদের অর্থ দরকার, সেই ক্ষেত্রে আবার ভারতের রাজনৈতিক সমর্থন দরকার। সব কিছু মিলে একটু যদি পরিষ্কার করতেন বিনিয়োগের বিষয়টা একটু আইনের। ভারতের সাথে অবশ্যই ভারত আমাদের 3 দিক থেকে ঘিরে আছে। আমাদের কয়দিন আগে কিন্তু আমাদের চিফ অ্যাডভাইজার একটা সুন্দর কথা বলেছে যে ভারতের মানচিত্র কিন্তু আঁকা সম্ভব না বাংলাদেশের মানচিত্র না আঁকলে।
সো এক্স্যাক্টলি ভারত বাংলাদেশ ইন্টিগ্রেটলি খুবই রিলেটেড, কারণ আমাদের 3 দিক থেকে ঘিরে আছে। নিরাপত্তার সম্পর্কটা অনেক বেশি জরুরি সব দিক থেকে, আপনি সিকিউরিটি বলেন, আপনি আমাদের বাণিজ্যিক, কারণ আপনার ল্যান্ড বর্ডার সবচেয়ে বেশি ভারতের সাথে, তা আপনার সবচেয়ে বেশি পণ্য পরিবহন যেটা সেটা ভারতের থেকে তো সবচেয়ে সোজা, তাই না? কারণ আমাদের ল্যান্ড যে কোনো জিনিসই কিন্তু পণ্য পরিবহন আপনার সাগর পথের পরে ল্যান্ড, এই দুটো কিন্তু সবচেয়ে কস্ট এফেক্টিভ ওয়ে। সো ভারতের সাথে আমাদের সম্পর্ক, যেটা সবসময় বলি যে আমাদের সমতার ভিত্তিতে এবং শ্রদ্ধার ভিত্তিতে হলে আমাদের দুই পক্ষেরই সুবিধা। যে আমাদের ব্যাপারটা কি দেখেন, পৃথিবীতে যদি এখন দেখেন যে বর্তমানে পরাশক্তি যদি আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র ধরি, চীন কিন্তু কাছাকাছি তার পরাশক্তি, তাদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ বাণিজ্যিক আদান প্রদান। এখন এখানে ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে যে কোনো অ্যাডমিনিস্ট্রেশনই আসুক, নতুন যত ট্যারিফই দেয়, ঘুরে ফিরে কিন্তু সবচেয়ে লার্জেস্ট বাণিজ্যিক পার্টনার কিন্তু চীন আর আমেরিকা, তাই না? কারণ বাণিজ্যিক সম্পর্কটা একটা ভিন্ন জিনিস। বাণিজ্যিক সম্পর্ক হচ্ছে আপনি আপনার বাণিজ্য করার ক্ষেত্রে সবচাইতে সুবিধাজনক পার্টনারকে সেটা দেখবেন। সো ভারত অনেক ক্ষেত্রে বাণিজ্য করার ক্ষেত্রে আমাদের সুবিধাজনক পার্টনার। সে বিজনেস রিলেশনশিপটা কিন্তু স্টেটের অন্যান্য অ্যাপারেটাসকে আপনার এক ধরনের স্ট্যাটাস কো রেখেও করা যায় আমাদের নিজেদের স্বার্থের আদান প্রদান হিসেবে। সেখানে আমাদের কোনো তো দ্বিমত নাই, সেখানে আমাদের যে সুবিধাটা আমাদের দুই পক্ষের জন্যই ভালো হবে সেইভাবেই আমাদের করা উচিত। এখন সিকিউরিটি প্রশ্নে ভারতের কিন্তু বাংলাদেশকে সবসময় দরকার, কারণ ভারতের একটা 7টা যে রাজ্য, তারা কিন্তু ডান দিকে ছোট্ট একটা করিডোর দিয়ে তারা এখানে বাংলাদেশকে এখানে তারা খুব ইম্পর্টেন্ট নেবার, এই কারণে মনে করেন, কারণ তারা সবসময় সিকিউরিটি প্রিজমে দেখে। আচ্ছা, তার মানে বাংলাদেশের কাছে কিন্তু একটা গুড লেভারেজ পয়েন্ট আছে, যে কোনো ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশন, এটা কিন্তু একটা লেভারেজ পয়েন্ট, তাই না? যে আমাদের, কারণ তোমার সিকিউরিটি প্রশ্নে তোমার বাংলাদেশকে লাগবে, তোমরা স্টেবল বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ তোমাদেরই দরকার, যাতে তোমাদের নিজেদের দেশের ডেমোক্রেসি অক্ষুণ্ণ থাকে। সো সেই ক্ষেত্রে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক যেটা গত 15 বছরে আমরা দেখেছি, সেটার যে কি বলবো, যে সেখানে যে জায়গাগুলোতে তাদেরকে আমরা অন্যায্যভাবে সুবিধা দিয়েছিলাম আমাদের নিজেদের স্বার্থ বিকিয়ে দিয়ে, ওই জিনিসগুলোকে যদি পরিবর্তন করে বাকি জিনিসগুলো যদি বহাল রাখি, সেটাই কিন্তু আপাতত একটা স্টেবল রিলেশনশিপের জন্য যথেষ্ট বলে আমার মনে হয়। এখন হাবিব ভাই যেটা বললো যে ইনভেস্টমেন্টের কথা, ইনভেস্টমেন্টের বিষয়ে আমি একটা জিনিস এখানে দ্বিমত পোষণ করছি। 6 মাস হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের 6 মাসে আপনি যদি দেখেন, প্রথম কথা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট আসার ক্ষেত্রে অবশ্যই বাইরের যারা বিনিয়োগ করবে দেশের স্থিতিশীলতা চায়, এইটাই দরকার। 6 মাসের স্থিতিশীলতা, এখন আপনি একটা এরকম রেভলিউশনারি স্কেল আপরাইজিং এর পরে স্থিতিশীলতা যা থাকার কথা ছিল তার থেকে বেশি আছে, এটা আমি বলতে পারি। আচ্ছা, ডক্টর ইউনূস নিজে একটা বড় ব্র্যান্ড, তার গ্লোবাল কানেকশন ভালো, তার গ্লোবাল কানেকশন, এবং তিনি কয়েকটা জায়গায় যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, বিডা থেকে শুরু করে আমাদের অন্যান্য আরো ইভেন আপনি ইকোনমিস্টদের নিয়োগগুলোই দেখেন, বাংলাদেশ ব্যাংকে বা আমাদের ফরেন মিনিস্ট্রিতে, ফাইন্যান্স মিনিস্ট্রিতে। সো এই পার্টিকুলার কিন্তু এই কয়েকদিনে 6 মাসে কিন্তু অনেক নেগোসিয়েশন হয়েছে, বাট নেগোসিয়েশন এবং তাদের সাথে বিজনেস ডিলের বিষয়ে কথা বলা, কিন্তু বিজনেস ডিল ক্লোজ করা, মানে একেবারে টাকাটা নিয়ে আসা, দুইটা ভিন্ন জিনিস। টাকাটা ছাড়ার ক্ষেত্রে হয়তো অনেক ফরেন ইনভেস্টর চিন্তা করে, যেটা হাবিব ভাই বললো যে একটা রাজনৈতিক সরকার থাকলে স্থিতিশীলতা বেটার দিকে থাকে। বাট আমি আপনাকে বলতে পারি যে কিছু নেগোসিয়েশন বা কিছু জিনিসপত্রে কিন্তু তারা এই জিনিসটাও চিন্তা করছে, কারণ বাংলাদেশে পরবর্তী রাজনৈতিক সরকার এরকম যে পরিস্থিতি, সেখানে যে রাজনৈতিক সরকার আসলেই যে প্রচন্ড স্থিতিশীল থাকবে সেটারও কিন্তু কোনো গ্যারান্টি নাই। সেই ক্ষেত্রে তারা ধীরে ধীরে আপনারা সামনে বোধহয় কিছু ভালো খবর আসবে, সেখানে আপনারা মানে বাংলাদেশের মানুষ জানবে যে না, কিছু ইনভেস্টমেন্ট তারা নামদালে সেখানে তারা করবে, কারণ বাংলাদেশ কিন্তু ইনভেস্টমেন্ট করার জন্য একটা ভালো জায়গা, সো তারা করবেই। জি, আমরা আসলে ভালো খবর অপেক্ষায় আছি। আপনি যেটা বললেন, আমরা ভালো খবর শুনতে চাই। আমি একটু যেতে চাই আকবর হোসেন মজুমদার আপনার কাছে। সেটি হচ্ছে যে যেটা আমি ফয়সালকে প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্ক আসলে কতটা গুরুত্বপূর্ণ, কতটা অত্যাবশ্যক, সেই সঙ্গে আপনি বলবেন যে দিল্লি আওয়ামী লীগের চোখে ঢাকাকে দেখতো, মানে এরকম একটা কথা প্রচলিত আছে, সেই জায়গাটা আপনাদের পরিষ্কার করুন। দেখুন, ফয়সাল মাহমুদ সাহেব খুবই ভালোভাবে এক্সপ্লেইন করেছেন যে ভারতের সঙ্গে আমাদের যে একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকা দরকার, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। কেউ যদি বলে যে ভারতের সঙ্গে আমাদের কোনো সম্পর্কের দরকার নাই, তাহলে সে বোকার স্বর্গে বসবাস করে, এটা আমি মনে করি। কারণ ভারত একটা বড় দেশ, আমাদের 3 দিক থেকে ঘিরে আছে। ভারতের সঙ্গে আমাদের 4000 কিলোমিটার সীমান্ত, মোর দেন 4000 কিলোমিটার্স, 4000-এর বেশি। এখন ভারতের সঙ্গে একটা অস্বস্তি তৈরি হয়েছে 5ই আগস্টের পরে রাজনৈতিক কারণে। ভারত এই পরিবর্তনটা মানতে পারছে না, হতে পারে এটা তাদের অস্বস্তি থাকতে পারে, কিন্তু বাংলাদেশের সরকারের দিক থেকে কন্টিনিউয়াসলি ইন্টারিম গভর্নমেন্ট সেই জায়গাটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছে। এবং একটা বৃহৎ প্রতিবেশীর পাশে যখন একটা ক্ষুদ্র প্রতিবেশী থাকে, পৃথিবীর সব জায়গায় এই টেনশনটা থাকে। যেমন আপনার মেক্সিকোর সঙ্গে আমেরিকার কিন্তু একটা টেনশন আছে। ট্রাম্প আসার পরে মেক্সিকোতে কি হবে, আগে কি হয়েছিল, মেক্সিকোর লোকজন অনেকে আমেরিকাকে পছন্দ করে না। আমেরিকানরাও মনে করে যে মেক্সিকোর লোকজন এসে আমাদের এখানে ট্রাবল
তৈরি করছে। একই সঙ্গে আপনি ইউরোপের দিকে যদি তাকান, জার্মানির মতো বড় দেশ, একটা সময় জার্মানিকে অনেকে আতঙ্কের চোখে দেখতো ইউরোপে। আমি আরও 50-60 বছর আগের কথা বলছি। এখনও জার্মানির অনেক পলিসি নিয়ে ইউরোপের ছোট ছোট দেশগুলো, তার সীমান্তের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, তারা মনে করে যে জার্মানির মধ্যে একটা বড় ভাই সুলভ একটা আচরণ আছে। সব বড় প্রতিবেশী এবং ক্ষুদ্র প্রতিবেশীর মধ্যে এরকম একটা মানে অস্বস্তি থাকে, কিন্তু এটাকে অ্যাড্রেস করতে হবে। এবং আমি মনে করি যে ভারতের সঙ্গে আমাদের ফয়সাল ভাই যেটা বললেন, একটা রেসপেক্টের সম্পর্ক, মানে যে সম্পর্কটা এটা সমতা এবং সম্মানের ভিত্তিতে যাতে এই সম্পর্কটা তৈরি হয়। এমনটা না এরকম যে আওয়ামী লীগ, আমাদের যে পররাষ্ট্র নীতির একটা স্লোগান আছে যে সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়, এরকম একটা স্লোগান আছে। আচ্ছা, কিন্তু আপনি বলবেন, আমাকে একটা প্রশ্ন মাথায় আসছে, সেটা একটু বলেন আপনি, যে এই মুহূর্তে বাংলাদেশের আসলে কোন কোন দেশ কারা শুভাকাঙ্ক্ষী আর কারা শুভাকাঙ্ক্ষী নয়? জি, আপনি একটু বলে রাখলাম আপনাকে। আমি মনে করি যে পৃথিবীর সব দেশই বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী। আচ্ছা। কারণ আমি মনে করি যে সবাই চায় একটা ভালো বাংলাদেশ দেখতে। দেখুন, বাংলাদেশ যদি ভালো থাকে, বাংলাদেশ যদি স্থিতিশীল থাকে, বাংলাদেশ যদি গণতান্ত্রিক হয়, বাংলাদেশ যদি একটা উদারপন্থী দেশ হয়, সেটা ভারতের জন্য কিন্তু লাভজনক। কিন্তু ভারত হয়তো কিছু পরিস্থিতির কারণে তাদের মানতে পারছে না, এই যে একটা তাদের শখ। আর অনেকে বলে যে এটার পরে 5ই আগস্টের পরে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট অনেকটা কমায় চলে যাওয়ার মতো অবস্থা ছিল আর কি। আচ্ছা। So, আমার ধারণা ধীরে ধীরে তারা ওখান থেকে ব্যাক করছে। এবং আমরা দেখেছি যে বিক্রম মিশ্রি, ভারতের যিনি পররাষ্ট্র সচিব, কিছুদিন আগে বাংলাদেশে এসেছিলেন। তিনি কিন্তু যখন এসেছিলেন, এটা খুবই একটা ফ্রুটফুল ভিজিট ছিল যতদূর আমরা জানি। এবং তাদের দিক থেকে কিন্তু একটা বার্তা, এই যে একটা ডিএসকেলেশন করা, যেরকম কথা চালাচালি, সীমান্ত উত্তেজনা, অনেক কিছু হচ্ছে, এবং কিছু উত্তেজনা থাকবে, সেটা আমি বললাম যে বড় প্রতিবেশীর পাশে যখন ছোটরা থাকে, তাদের মধ্যে নানা ধরনের সন্দেহ বড়দেরকে ঘিরে তৈরি হয়। সেটা থাকবে, কিন্তু সবারই উচিত যে মানে সালিশ, আমাদের গ্রাম্য যে ভাষা আমি বলি, সালিশ, বৈঠক, আলোচনা, কূটনৈতিক সম্পর্ক, এসবের মধ্য দিয়েই তো সমস্যার সমাধানগুলো হওয়া উচিত। হ্যাঁ, আমি মনে করি সেটাই হবে। এবং আমি মনে করি যে যত দিন যাবে, আরও যত দিন যাবে, ভারত রিয়েলাইজ করবে যে বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো চেষ্টা হলে, বা বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়, বা বাংলাদেশকে অস্থিতিশীল করে, এটা কারো বেনিফিট হবে না, ভারতের তো হবেই না। হবে না, রাইট। যে আমি যেতে চাই, হাবিবুর রহমান হাবিব, আপনি একটু বলবেন যে সরকার এই যে ঘটনাগুলো ঘটছে তার পরিপ্রেক্ষিতে যে বিবৃতি দিয়েছে, সেখানে একটি কথা বলেছে, দেশ ও জনগণের জানমাল রক্ষায় সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। এটা সরকারের বিবৃতি। আপনি এটা কি মনে করেন? আপনার কোনো মন্তব্য আছে কিনা? না, সরকার তো বলাটাই তো স্বাভাবিক। সরকার তো আর যেটা হচ্ছে এটা সরকার তো আর নির্দেশ দিয়ে করাচ্ছে না, এটা মানুষের আবেগ থেকে, বা আওয়ামী লীগের প্রতি ঘৃণা, বা আওয়ামী লীগের এই যে মানে সমসাময়িক তাদের কিছু আচরণ, কোর্টে যাচ্ছে, স্লোগান দিচ্ছে, হ্যাডম দেখাচ্ছে, হ্যাঁ, তারপর বিভিন্নভাবে লেখালেখি করতেছে বিভিন্ন এতে, এই সমস্ত কারণে আক্রোশটা তৈরি হচ্ছে। আর এখানে যেটা এরা ভাবটা এরকম, ভারত পাশে আছে তো আমরা আছি, যেটা ওদের কাছে বলতাম, ভারত আছে আমরা আছি, ভারত নাই আমরা, ভারত আছে ওনারা নাই। এবং আপনি যেটা বললেন যে ভারত আওয়ামী লীগের চোখ দিয়ে দেখতো, বাংলাদেশকে দেখতো, দিল্লি আওয়ামী লীগের চোখ দিয়ে, আমি শেখ হাসিনার চোখ দিয়ে ভারত দেখতো, আওয়ামী লীগও না, শেখ হাসিনা। আচ্ছা, আপনি পৃথিবীর দেখাতে পারবেন একটা দেশ, যে একটা দেশের সরকার পরিবর্তন হলো, তো পার্শ্ববর্তী ওদের কি হলো? এইটা ভারত কেন নিজের পরাজয় মনে করলো? একটা তার বোঝা হচ্ছিল যে এতদিন ধরে একটা দল অপকর্ম করে আসছে, খুবই ক্ষমতা থাকার জন্য ভারতের প্রতি এত নির্ভরশীল ছিল। একটা দলকে যে কেউ ক্ষমতা রাখতে পারে না, যত শক্তিশালী দেশই হোক না কেন, ভারত কি পেরেছে? মানে ভারত কি দেশের, বাংলাদেশের 18 কোটি মানুষের পালস না বুঝে শুধু আওয়ামী লীগের পালসটাই ধরার চেষ্টা করেছে? হ্যাঁ, শুধু শেখ হাসিনাকে ধরে রাখলে পারে আমি বাংলাদেশকে যা ইচ্ছা তাই করতে পারবো। এবং কত সুবিধা নিয়েছে, শেখ হাসিনা তো বলেছিলেন যে আমি যা দিয়েছি ভারতটা মানে সারা জীবন কল্পনাতীত, আশাতীত, চাওয়ার চেয়ে বেশি দিয়েছে। এই হ্যাঁ, চাওয়ার বেশি দিয়েছি। এই যে অনৈতিকভাবে যে কাজগুলি করেছে, এখন যে জিনিসটা যে আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে হলে অবশ্যই আমাদের ভারতের সাথে লাগবেই, আমি এমনও মনে করি না। আমি মনে করি আমার দেশের মানুষজন ঐক্যবদ্ধ হয়ে, যে দেশের পাশে ভারত নেই সে দেশ চলছে না, সে দেশের মানুষ কাপড় পরে না, মশলা খায় না, পেঁয়াজ খায় না, আলু খায় না, খায় তো নাকি? ভারতকে সারা পৃথিবীকে সামলে দেয়। হ্যাঁ, আমাদের পাশে বলে আনতে আমাদের ট্রান্সপোর্ট কস্টটা কম, এই তো না। আমরা 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 অন্যদিকে আমরা আগে ডেলি মানে 200 গ্রাম পেঁয়াজ খেতাম, 150 গ্রাম খাবো, 100 গ্রাম খাবো। আর আমাদের তো এগুলি আমার বাংলাদেশের প্রোডাকশন হয়,
আমরা যদি সঠিকভাবে যত্ন করতে পারি, এগুলো যদি আমরা রাখতে পারি, তাহলে আমাদের পেঁয়াজ আর কে খায়? আমরা খেয়েই তো আমরা এক্সপেক্ট করতে পারি, আলু আমরা এক্সপেক্ট করতে পারি, পেঁয়াজ এক্সপেক্ট করি, ভালো আমাদের কী দেয়? এই জিনিসগুলো দেয়, এই মশলা টশলা কিছু, এই মশলাটা ভিতরে অনেক বেশি খায় না। এখন আমাদের যে জাতীয়তা বোধ যদি আমাদের ওই ধরনের আসে, ভারতের কাছে আমরা নতজন, আমার পড়াশোনা মানি না, আমি চোখের দিকে চোখ তুলে কথা বলতে চাই, সম্মানের সাথে কথা বলতে চাই, আমাকে যদি সে সমীকরণ চলে আমি তাকে সমীকরণ চলবো। আর আমরা একটা কথা বলি, ভারত আমাদের 3 দিক দিয়ে ঘিরে রেখেছে, আরেকদিকে বঙ্গোপসাগর। আমি মনে করি বাংলাদেশ যেভাবে ভারতের দ্বারা ঘেরা হয়ে আছে, আমি মনে করি ভারত তার চেয়ে বেঁকে আছে। ভারতের পাশের একটা দেশ ভারতের সাথে নাই, না আছে পাকিস্তান, না আছে মালদ্বীপ, সার্কের যে সার্কের দেশগুলো আর কি। কেউ নাই, এত ওদের পররাষ্ট্রনীতি এত জঘন্য, কেউ নাই। আমরা এত ছোট, আমরা ভারতের জন্য অনেক ছোট দেশ, লোকসংখ্যা কম, কিন্তু 16 কোটি 17 কোটি মানুষ কিন্তু কম না। আমাদের সাথে ভারতের বেশি করতেছে, প্যাসার করতে যায়। ভারতের 7 সিস্টার যারা আছে তারাও কিন্তু ভারত আমাদের নিয়ে বেশি খেলে, তারা কিন্তু তখন বসে থাকবে না, তারা রেডি হয়ে আছে, কিন্তু তারা বিচ্ছিন্ন হওয়ার রেডি হয়ে আছে। জি, আমার আমাদের সাথে যত বেশি করবে ভারত তত করতে। সুযোগ থাকলে আবার আসবো আপনার কাছে। আমার সময় শেষ, আপনার জন্য আমি একটু যেতে চাই ফয়সাল মাহমুদ আপনার কাছে। সেটা হচ্ছে নতুন সরকারের যে জন্য প্রয়োজন নতুন ভূ রাজনৈতিক ভাবনা। এই ভাবনার কোন জায়গাটায় আমরা আছি, মানে কতদূর এগিয়েছি? আবার এই ভাবনার ক্ষেত্রে তো অনেক চ্যালেঞ্জও থাকে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা আমরা আসলে করতে পারবো কিনা বা করতে পারছি কিনা? আমি আপনার কথাটা জবাব দিচ্ছি। আমি আপনি লাস্ট একটা কোশ্চেন আকবর ভাইকে করেছিলেন যে বন্ধু কারাই সরকারের জন্য ব্যয়। আচ্ছা, সেখান থেকে আসি খুবই অল্প সময়। সেটা হচ্ছে যে আমি আপনার এই স্টুডিওতে আসার আগে আমি একটা এমবেসি প্রোগ্রামে ছিলাম, নর্ডিক ডে একটা সেলিব্রেশন ছিল, সেখানে অনেক দেশে অনেকের সাথে কথা হলো। একই প্রোগ্রাম কিন্তু বিগত সরকারের আমলেও অ্যাটেন্ড করা হয়েছে। সেখানে যখন যেতাম তাদের কথাবার্তার মধ্যে এক ধরনের অস্বস্তি থাকতো। তারা বাংলাদেশকে দেখতে খুবই অস্বস্তি নিয়ে, যে বাংলাদেশে কি হচ্ছে, তোমাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন নাই, মুক্তমুখ নাই। তারা আজকে হ্যাপি। এত কিছু ঘটার পরেও তারা খুবই ওপেনলি কথা বলে, মানে তাদের এমবেসির কথা বলছি, তারা খুবই বাংলাদেশকে নিয়ে তারা হ্যাপি, ইন জেনারেল সেন্সটা বলছি হ্যাপি। তাদের বিভিন্ন জিনিসপত্রে তাদের কনসার্ন আছে, কিন্তু তারা ফিল করে যে বাংলাদেশে এখন যে জিনিসগুলো নিয়ে কনসার্ন সেটাকে প্রপারলি অ্যাড্রেস করা হবে। এটা অনেক বড় একটা জিনিস। আগে তারা সেটা ফিল করতো না। তারা ফিল করতো তারা একটা কমপ্লিটলি অটোক্রেসির মধ্যে, কারণ তারা তো এমবেসির লোক, তারা বাংলাদেশে এখানে তাদের পোস্টিং, তারা ফিল করতো তারা একটা অটোক্রেটিক রাষ্ট্রের মধ্যে আছে। এটা তারা এখন ফিল করে না। আমি মনে করি এটা বাংলাদেশের জন্য একটা বিশাল জয়। এই যে তাদেরকে আমরা এই ফিলিংসটা দিতে পেরেছি, ইন্টারিম গভর্নমেন্ট, পরবর্তী গভর্নমেন্ট যেই আসুক, এই জিনিসটা বজায় রাখলেই বাংলাদেশে এগিয়ে যাবে। কারণ এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার যে আমি যদি একটা দেশে যাই, সেই দেশে গিয়ে আমি যদি ফিল করি আমি একটা অটোক্রেটিক রাষ্ট্রে আমার পোস্টিং, আমার কিন্তু ভালো লাগবে না। তারা এখন আর সেই জিনিসটা ফিল করে না। এটা অনেক বড় একটা জিনিস। ধন্যবাদ। একদম শেষ প্রশ্ন আকবর হোসেন, 30 সেকেন্ড আপনি উত্তর দেবেন। বাংলাদেশের জন্য সঠিক ও বাস্তবসম্মত পথ এখন কি? 30 সেকেন্ড। বুঝি, আমি আগেও বলেছি বাংলাদেশের জন্য সঠিক এবং বাস্তবসম্মত পথ হচ্ছে, আমি এটা মনে করি এদেশের তরুণদেরকে এখন বুঝতে হবে যে আমরা একটা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আছি, আমাদের এখন রাষ্ট্র গঠনের সময়। এবং এই রাষ্ট্র গঠন যদি আমরা করতে পারি, রাষ্ট্র গঠন বলতে আমি অত ব্যাখ্যায় যাব না, আমাদের রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো তৈরি করা, দেশের স্থিতিশীলতা আনা, এবং আমাদের যত ফাইট হবে এগুলো হচ্ছে আইডিওলজিক্যাল ফাইট, এবং আমরা একটা প্রপার ডেমোক্রেটিক কান্ট্রি যদি আমরা করতে পারি, এটাই হবে আমাদের জন্য একমাত্র ওয়ে আউট। জি, আকবর হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফয়সাল মাহমুদ এবং হাবিবুর রহমান হাবিব, তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে এসে গেছি। যাবার আগে শুধু বলতে চাই যে প্রতিবেশী দেশের সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্ককে আমরা আমাদের যে ভালোবাসা, ভালো লাগা এবং সালিশ বৈঠক, আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান আমরা করতে চাই। আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো বিষয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।